তারপরে ট্রিপল জাম্প আর পোল ভল্ট। লং জাম্প সাহেব হচ্ছে বলা হয় দীর্ঘ লাফ, তারপরে উচ্চ নাটকের লাফ, সাউন্ড ডাবল তারপরে হচ্ছে ট্রিপল জাম্প হচ্ছে এটা লাফ ধাপ ঝাঁপ এরকম বল, লাফ ধাপ ঝাঁপ, ঠিক আছে। আর পোল ভল্ট। এরপরে আছে ফিল্ড ডিফেন্স। ফিল্ড ডিফেন্সের মধ্যে দেখেন একটা বলেছি কি লাফ, আর একটা হচ্ছে নিক্ষেপ। এখানে চারটা করে আছে, চারটা লাফ, চারটা নিক্ষেপ। চারটা নিক্ষেপের মধ্যে কি আছে? গোলক নিক্ষেপ, শর্টপুট যেটাকে বলি। এই গোলকের একটা নির্দিষ্ট ওয়েট থাকে 7.260 কেজি ছেলেদের জন্য, পুরুষদের জন্য 7.260, ইয়েস। আর মেয়েদের জন্য থাকে 4 কেজি, ঠিক আছে। বাট আপনারা এটা ওই যে আগে ইভেন্ট গুলা জেনে বিস্তারিত আমরা পরে এটাই করি। গোলক নিক্ষেপ। এরপরে চাকতি নিক্ষেপ। চাকতি কি জীবন? হুম হুম আচ্ছা, এটার ক্ষেত্রে ভালো কোশ্চেন। এই ক্ষেত্রে যেটা হয় দেখেন, গোলকের একটা নির্দিষ্ট ওয়েট আছে, ইন্টারন্যাশনাল মাপের যে ওয়েট, আপনি ওই ওয়েট যে কাউকে দিতে পারবেন। স্কুলের বাচ্চাদের জন্য ওই ওয়েটটা স্ট্যান্ডার্ড না। এখন বাজারে আরো কিছু পাওয়া যায় কম ওজনের, বা মেয়েদেরটাই ছেলেদের দিয়ে চালায়। মেয়েদের 4 কেজি, ওইটা এখন 4 কেজিটা কারা ইউজ করে? কলেজের যারা পড়ে, বা আপনি চাইলে 9-10-এ যারা পড়ে ওদেরকে ইউজ করাতে পারে। বাট যারা আরো জুনিয়র তাদেরকে এটা দেওয়া ঠিক হবে, ইনজুড হয়ে যাবে, যে শোল্ডার ইনজুড হয়ে যাবে, টানলে। না, এইটার নিচে দেওয়া উচিত না। যদি দিতে চান, একান্তই দিতে চান, ওয়েটটাকে কমায় দিতে পারেন। যদি কম ওয়েটের পান, ওটা বিভিন্ন ওয়েটের পাওয়া যায়, বাংলাদেশের স্কুল কলেজের লেভেল অনুযায়ী ওরা এগুলা পাওয়া যায়, বুঝতে পেরেছেন? দেওয়া যাবে, কিন্তু এইগুলা হচ্ছে নর্মালি রিস্ক। কেউ মানে এটা তো চাইলে দেখবে যে অনেকে ধরে চেলে মারতে যাবে, হাত ঘুরে যাবে, নিজের মাথায় লাগবে, অন্যজনের মাথায় লাগবে, হ্যাঁ পায়ে পড়ে যাবে। তো এই জন্য গোলক ধরার কৌশলটা হচ্ছে এই আঙ্গুলে ধরতে হবে, এটার উপরে, এটার উপরে ধরার পরে আপনার এখান থেকে একটা টেকনিক আছে, যে পায়ের পজিশনটা এরকম থাকে, এটা ব্যান্ড করা থাকে, এখান থেকে একটা স্টেপ নেওয়ার পরে এটা উপরে প্রেস করতে হয়। উপরে প্রেস করার কারণে উপরে যখন ধাক্কা দিবেন তখন একটা ফ্লাইট নিয়ে পড়বে, দূরে যাবে। বাট এই গোলকটা এমন এমন ওয়েটে থাকে যে আপনি যদি নিচ দিয়ে দিতে চান, এটা এখানেই পড়ে যাবে, বেশি দূরে যাবেন। যখন একটা ভারী জিনিস আপনি এটাকে ক্যারি করে নিচ দিয়ে দিতে যাবেন, এটা বেশি যতটা টার্গেট নেবেন যাবেন, আগেই পড়ে যাবে। বাট যদি এটা কোন রকম টেকনিক্যালি উপরে উঠাতে পারেন, ওই ফ্লাইটেই অনেক দূরে চলে যাবে, বুঝতে পেরেছেন? এভাবে না, কেউ চাইলে এভাবে নিতে পারে। দেখবেন যারা প্রফেশনাল খেলোয়াড় এখানে ধরে, এখানে ধরাতে প্রফেশনালদের এই জায়গাটা, যে আমাদের একটা হয় দাও টাইপের হয় না, ওদের এই জায়গাটা ওরকম সাপ করে থাকে, বুঝতে পারছেন? এইভাবে ধরতে পারে, এইভাবে ধরে। এখন যে যে টেকনিকটা ফলো করে, কেউ ডিরেক্ট এভাবে দেয়, কেউ এখান থেকে এসে এভাবে থ্রো করে, বুঝতে পেরেছেন? এখন গোলক চাকতিটা কি এরকম আপনার, ওটা হচ্ছে গোল থাকে বাট অনেকটা চ্যাপ্টা ধরনের, চ্যাপ্টা ধরনের ওটা। হ্যাঁ, ওইটা এভাবে ধরে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক এভাবে এখান থেকে ধরে এই যে এখান থেকে মানে ঘুরে এভাবে থ্রো করে, আর ওটা এরকম ঘুরতে ঘুরতে যায় চাকতিটা, ঠিক আছে। আমি বলি, ওটার একটা সার্কেল থাকে, 2.50 মিটারের একটা ব্যাসার্ধ একটা সার্কেল থাকে। আপনি ওই সার্কেলের থেকে আপনি যে টেকনিকে মারেন না কেন আপনার হবে, বুঝতে পেরেছেন? এখন এক্স্যাক্টলি, আপনি যদি টেকনিক্যালি নাই করবেন, ওটা আপনি ওটা ফ্রুটফুল হবে না। আপনি যদি মনে করেন যে এটা থ্রো করে এভাবে মারবো, যাবে না। ওইটা এভাবে যায় চাকতিটা, কারণ কি যদি চাকতিটা এভাবে ঘুরতে থাকে, এই বাতাসটা চাকতিতে কম বাজে। কিন্তু যদি আপনি র্যান্ডমলি থ্রো করেন না, এটা চাকতিটা এরকম হয়ে গেলে বাতাস বেঁধে যাবে, তখন কি হবে? আর ওইটা বেশি দূর আগাতে পারবে না। চাকতি নিক্ষেপ, বর্ষ নিক্ষেপ বলেছিলাম, লম্বা একটা লাঠির মতো থাকে,
বর্ষা এটাকে থ্রো করতে হয়। এটা একটা টেকনিক আছে, এভাবে স্টেপ নিয়ে যে এখান থেকে থ্রো করে। ঠিক আছে, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটা থ্রো করতে হয়। হ্যামার থ্রো, হ্যামার থ্রোটা আমার কাছে মনে হয় যতগুলা থ্রো আছে সবচেয়ে বেস্ট। দেখবেন হ্যামার থ্রো যে সেক্টর, অর্থাৎ আবার এগুলার কিন্তু নির্দিষ্ট সেক্টর আছে, ওই সেক্টরের মধ্যে পড়তে হবে। মানে আপনি চাইলে যে কোনো জায়গায় মারবেন ওটা হবে, আপনার ওটার একটা যে 92 ওরকম 92 দশমিক একটা থাকে, আপনার মেজারমেন্ট থাকে, কোণ, যে জায়গা থেকে মারছেন এখান থেকে অ্যাঙ্গেলে একটা কোণ থাকে, এই এরিয়ার মধ্যে পড়তে। বুঝতে পেরেছেন? কোণের মাঠ ওটা 34.92 ডিগ্রি, 34.92 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাটের জন্য থাকে, ডিসটেন্সের জন্য থাকে। জ্যাভলিনের জন্য এটা 34.92 থাকে না, এটা একটু ভেরিয়েশন। ঠিক আছে, এখন আচ্ছা বর্ষা নিক্ষেপ হ্যামার থ্রোটা দেখবেন যে একটা কেজের মধ্যে থাকে, ওই যে থ্রো করে কারণ সাইড দিয়ে লেগে যেতে পারে, এটা হ্যামারটা একটা রশির সাথে বাঁধা থাকে, এরকম করে ঘুরায়, দেখুন কয়েক পাক এরকম করে ঘুরায়, যেটা থ্রো কয়েক পাক ঘোরার পরে ঠিক আছে। হ্যামারটা মূলত হাতুড়ি বোঝায়, বাট ওইটা আসলে হাতুড়ি না। নরমালি আমরা হাতুড়ি বলতে যেটা বুঝি, ওই হ্যামারটা দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না যে এটা হাতুড়ি, কারণ ওটা একটা রশি, মাথায় একটা বল থাকে, এই যে গোলক, গোলক টাইপ লোহার অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে থ্রো এর ইভেন্ট কয়টা? 4টা, গোলক, বর্ষা, চাকতি, হ্যামার বা হাতুড়ি নিক্ষেপ। ঠিক আছে, আর আপনার লাফের ইভেন্ট কয়টা? উচ্চ লাভ, দীর্ঘ লাভ, উচ্চ লাভ, ট্রিপল জাম্প যেটা হচ্ছে লাভ ধাপ ঝাঁপ বলে, আর পোল বলে। এগুলো আপনারা ওই ট্রিপলটা বানান করে লিখলেও এটা হবে। বুঝতে পেরেছেন? এই টেকনিক্যাল ওয়ার্ড গুলা বানান করে লিখলে ওটা হয়, ওটার অ্যাপ্রোপ্রিয়েট বাংলা করে লিখতে হয় বিষয়টা এরকম। আপনি যদি লং জাম্প বাংলায় লিখে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি ল অনেক সাথে দিয়ে যে ইউএমপি দিবেন ওইটা আর হবে না, কারণ ওটা আপনি মিক্স করে ফেলছেন। হ্যাঁ, বাংলা লিখলে বাংলা, ইংরেজি লিখলে ইংরেজি। ওকে, আচ্ছা, দৌড় প্রতিযোগিতার কিছু নিয়ম আছে। ঠিক আছে, আমরা একটু শর্টকাটে এগুলো দেখবো, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো। যে কারণে দৌড় প্রতিযোগিতার জন্য 400 মিটার ট্র্যাক আইনসম্মত। 400 মিটারের যে ট্র্যাক এটা হচ্ছে আইনসম্মত। ঠিক আছে, এখন দৌড়ের সময় অ্যাথলেটগণ বাম পাশ প্রথম লেন দিকে রেখে দৌড়াবে। আচ্ছা, 8টা লেন অ্যাথলেটিক্স ট্র্যাক, প্রথম লেনটা কোন পাশে হয়? বাম পাশে। 1 2 3 4 5 6 7 8 এভাবে 8টা। এখন আপডেট ইন্টারন্যাশনালি অনেক জায়গাতে 9টা লেন ব্যবহার, কিন্তু এখনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 9টা লেন এখনো ব্যবহার করে, বাট অনেক জায়গাতে 9টা লেনও প্র্যাকটিসের জন্য ব্যবহার করে, কিন্তু ওটা লেখার দরকার নাই, এটা জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশন দেব। স্প্রিন্ট অর্থাৎ 100 মিটার, 200 মিটার, 400 মিটার হার্ডেল দৌড়, 100 × 4 মিটার দৌড়ের সময় লেন পরিবর্তন করা যাবে না। যখন আপনি 100 মিটার দৌড়াবেন আপনার লেনেই দৌড়াতে হবে, যেটা 200 মিটার দৌড়াবেন আপনার লেনেই দৌড়াতে হবে, 400 মিটার দৌড়াবেন আপনার লেনেই দৌড়াতে হবে। আপনি লেন চেঞ্জ করতে পারবেন কেন? পারবেন না, কারণ আপনি এখানে স্ট্রাইকার দিয়ে তো আপনি দূরত্ব সমান করে নিয়েছেন। আমি দূরত্ব সমান করে নিয়ে এখান থেকে দৌড়াচ্ছি, আবার আমি এখান থেকে সোজাসুজি এখানে চলে আসলাম, তাহলে কি হলো? এটা চিটিং, এটা আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার। যদি আমি যেটা হয় 800 মিটার বা 1500 মিটার যেগুলো আমার দূরত্ব তো আরো কমে গেল, সেটা করা যাবে না। 1500 মিটার যেগুলো দাঁড়ায় স্টার্ট করে, এরকম অনিয়র মার, তারপরে গান ফায়ার করে, মানে পিস্তলের আওয়াজ হয়, এটার পরে এই দাঁড়ানোর পরেই রানিংটা শুরু হয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে ভেতরে আসতে পারবেন। আচ্ছা, সেটা বলবো। দেখেন, এরপরে দেখেন 800 মিটার, 1500 মিটার, 4 × 400 মিটার রিলে এর সময় লেন পরিবর্তন করা যাবে। কখন কিভাবে লেন পরিবর্তন করতে হবে তা দৌড় শুরু হওয়ার আগেই ভালোভাবে বুঝে নিতে হবে। এগুলো হচ্ছে রুলস। এখন ওই যে বলেছিলাম 400 মিটার রিলে রেস, বলেছিলাম না, প্রথম রানার দৌড়ে আসলো, সেকেন্ড রানার এখান থেকে নিয়ে সে কি করতে পারবে? লেন পরিবর্তন করতে পারবে, বলেছিলাম না?
ওটা আর কি বলছি। স্প্রিন্টের জন্য স্টার্টিং ব্লক ব্যবহার করতে হয়, অন্য দৌড়ের ক্ষেত্রে স্টার্টিং ব্লক ব্যবহার করা বাধ্যতামূলক। স্টার্টিং ব্লকটা কি? প্লেয়ারদেরকে টাইমিংটা কমানোর জন্য। কারণ আমি এভাবে এভাবে মাটিতে স্টার্টিং পয়েন্টটা নিচ্ছি, একজন আর অ্যাথলেট একজন অ্যাথলেট স্টার্টিং পিছনে ব্লক দাঁড়িয়ে ইউজ সে করে স্টার্টিং ব্লক ব্লক অন্তত ব্লক পেছনে অন্তত এরকম সাপোর্ট পিছনে এরকম সাপোর্ট, সামনের পায়েরও সাপোর্ট থাকে পায়ের পেছনের পায়ের সাপোর্ট, সাপোর্ট পেছনের পায়ের সাপোর্ট। এইটার উপরে এইটার উপরে প্রেস করে আমার আপনি এখানে ধরেন আমার পেছনে এখানে কিছু নাই পেছনে কিছু তাহলে নেই, আমি কতটুকু পাওয়ার পাবো আমার আমার এখানে পেছনে আমার একটা এখানে বাধা পিছনে থাকে একটা কতটুকু বাধা থাকে, কতটুকু বেশি পাবো বেশি তাহলে পাবো, আমি কি তাহলে আমি কি ওখান থেকে নিলে আমার ওখান বেশি থেকে নিলে অ্যাডভান্টেজ আমার থাকবে বেশি advantage থাকবে। তো ওইটার তো জন্য ওইটার স্টার্টিং জন্য ব্লক স্টার্টিং ব্লক ইউজ করা হয়, এরকম ব্লক সব ব্লক সব অ্যাথলেট অ্যাথলেটদের এটা আমাদের থাকে, যেটা বাংলাদেশে আমার বাংলাদেশে অ্যাভেলেবেল না। স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম গুলোতে ইউজ করা হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আছে, আর আমার ইউনিভার্সিটিতে আমি দেখেছি, সব কিন্তু জায়গাতে সব এগুলো পাওয়া জায়গাতে যায় এগুলো পাওয়া যায় না, এগুলো অনেক এক্সপেন্সিভ। স্টার্টিং ব্লক স্টার্টিং ব্লক ইউজ করে এটা কিসের ক্ষেত্রে? স্প্রিন্টের ক্ষেত্রে। কোন কোন স্প্রিন্ট? বলেছিলাম স্প্রিন্ট বলেছিলাম 100, 200 200, 400। ওকে ফাইন। বলছে বলছে সব দৌড় আরম্ভ এক জায়গা থেকে হয় না, সব দৌড়ের আরম্ভ কিন্তু এক জায়গা থেকে হয় না, শেষ হয় কিন্তু একই শেষ হয় একই স্থান। এই যে এরকম এই যে জায়গা এরকম জায়গা, এরকম জায়গাতে শেষ হয়, বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি সব জায়গায়। আর এখানে 100 মিটার দৌড়টা শুরু হয় এরকম, যদি 400 মিটারের 400 মিটারের যে 400 মিটারের শুরুটা হয় এই বাইরে থেকে 100 মিটারের দৌড়টা এখান থেকে এই ট্রাকের মাত্রা 100 মিটার স্ট্রেট থাকে না এই কারণে এই থেকেই দৌড়ে এখানে শেষ করে 200 মিটার দেখেন এখান থেকে যদি 200 মিটার দেখেন, এখান থেকে যদি এই মিটার পর্যন্ত পর্যন্ত 400 মিটার হয়, তাহলে থেকে এই পর্যন্ত এখান থেকে 200 মিটারটা শুরু হয় এখান থেকে 200 মিটার শুরু হয়। এটা মিউট করা আছে আমারটা মিউট করা আছে। জি জি, আমি তো ভলিউম 0 করে রাখছি। ঠিক আছে ওকে, তাহলে কি বলেছিলাম ঠিক আছে, তাহলে কি বলেছিলাম? দেখেন, আরম্ভ এখানে বলা হয়েছে সব দৌড়ের আরম্ভ এক জায়গা থেকে হয় না। সব এখন জিজ্ঞাসা করতে পারে সব দৌড়ের আরম্ভ বা শুরু বা স্টার্ট কি এক জায়গা থেকে হয়? না উত্তর হচ্ছে কিন্তু না, ফিনিশিংটা এক কিন্তু জায়গায় ঠিক আছে ফিনিশিংটা এক জায়গাতে না। স্টার্ট ঠিক হচ্ছে আছে, ধরেন এখন ম্যারাথন তো স্টার্ট হচ্ছে ধরেন সেই রাজার বাড়ি, ফিনিশিং হচ্ছে স্টেডিয়ামের মধ্যে, তাহলে স্টার্টটা ভেরিয়েশন হয়। এরপরে স্প্রিন্ট দৌড় যেটা স্প্রিন্ট দৌড়, যেটা 100 স্প্রিন্ট 200 100, 200, 400 এই টাইপের দৌড়ের ক্ষেত্রে আপনার কি হয়? বা ওই যে 100 মিটার আপনার হার্ডেলস, 100 মিটার হার্ডেলস বুঝতে পেরেছেন? 100 মিটার হার্ডেলস, 110 মিটার হার্ডেলস, হ্যাঁ, ওই ক্ষেত্রে বা ওই যে 4 into বা 100 ওই যে 4x100 মিটার রিলে, ওই ক্ষেত্রে কিন্তু ওয়ান ইউর মার্ক, তিনটা শব্দ ইউজ করা হয়। কি কি ইউজ করা হয়? তিনটা শব্দ ব্যবহার ওয়ান হ্যাঁ, ইউর তিনটা মার্ক শব্দ ব্যবহার করে, অন ইউর মার্ক, আর হচ্ছে সেট, আর হচ্ছে গান ফায়ার বা ফায়ার, পিস্তলের আওয়াজ। এখন স্কুল কলেজে তো পিস্তল তো নিষিদ্ধ, আপনি বাঁশি দিবেন। অন ইউর মার্ক, সেট, হুইসেল। কিভাবে এখন এটা করে কিভাবে এটা করে আমরা দেখব। একবার ফলস স্টার্ট একবার হলে ফলস স্টার্ট হলে সে প্রতিযোগী ওটা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। ধরেন আপনি এখন বাঁশি ধরেন দেওয়ার আপনি আগে বাঁশি দেওয়ার আগে বা পিস্তলের আওয়াজ হওয়ার পিস্তলের আগে আওয়াজ হওয়ার আগেই দৌড় তাহলে দিয়ে আপনি দিচ্ছেন, অ্যাডভান্স তাহলে কি আপনি অ্যাডভান্টেজ নট ট্রাই করছেন, আপনি ডিসকোয়ালিফাই। আপনাকে ওই সাথে আপনাকে সাথে ওই সাথে সাথে জার্সি খুলে ফেলতে হবে। ইন্টারন্যাশনাল যে রুলস দেখবেন, যখন যখন টিভির স্ক্রিনে টিভির স্ক্রিনে দেখবেন, যে লেন দিয়ে যে লেন দিয়ে দৌড়াবে, ফলস যদি কেউ স্টার্ট হয় ফলস স্টার্ট হয়, তার লেনে রেড সিগন্যাল পড়েছে। রেড সিগন্যাল পড়া রেড মানে সিগন্যাল পড়া মানে ও রেড কার্ড, আউট, ডিসকোয়ালিফাই। সাথে সাথে তাকে সাথে সাথে সে হুসাইন বোল্ট হোক আর যেই হোক না কেন, মানে মানে তাকে হচ্ছে স্কুলে ডিফিকাল্ট আপনি মানতে যাবেন সে আপনাকে ডিসকোয়ালিফাই। মানে বিভিন্ন স্কুলে ডিফিকাল্ট, আপনি মানতে যাবেন, আপনাকে মানে বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন হাউসে খেলা হয়, বিভিন্ন দলের খেলা হয়, তখন দেখা যায় যে এটা অনেক সময় গেঞ্জাম এই জন্য ওই সময় কি করতে
অনেক সময় গ্যাঞ্জাম লেগেছে। এই জন্য ওই সময় কি করতে হয়, টেকনিক্যালি এগুলো হ্যান্ডেল করতে হয়, তাদেরকে আগে ব্রিফ করে দিতে হবে। হ্যাঁ, অনেকে আগে বের হয়ে যায়, কিছু কিছু ওভারলুক করতে হয়। এখন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড। যেখানে আপনার স্ট্রিক হওয়ার সুযোগ আছে 100%, সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেখানে আপনি হন। কিন্তু যেখানে আপনি একাই, অন্যরা আপনাকে সাপোর্ট দিচ্ছে না, তাদের মতো করছে। যে একাই হইলে তো আপনার ওটা ঝামেলা হয়ে যাবে। সে দেখবেন চাকরি নেই, বলে দিবে যে স্যার এরকম 2 নাম্বারই করছে, কোনো চাকরি নেই, দরকার। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে দৌড়াতে। স্প্রিন্ট দৌড়ের কৌশল, সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন দৌড়কে স্প্রিন্ট বলে। স্প্রিন্ট কাকে বলে? সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন দৌড়কে স্প্রিন্ট বলে। 100 থেকে 400 মিটার পর্যন্ত সব রকম দৌড় স্প্রিন্ট দৌড়ের অন্তর্ভুক্ত। স্প্রিন্ট দৌড়ে এখন বর্তমান সময়ে 800 মিটারটাকেও অনেক সময় স্প্রিন্ট বলে। জাস্ট আমি আপনাকে এডিশনাল ইনফরমেশন দিচ্ছি, এটা আবার খাতায় লেখার দরকার নেই। এখনকার সময়ে 800 মিটার যে দৌড় হয়, এটাও যথেষ্ট স্পিডে দৌড় হয়, বুঝতে পেরেছেন? বাট এটা আবার কাউকে বলেন না, বললে আবার হচ্ছে অনেকে মাইন্ড করতে পারে যে না, এটা কে বলছে, এটা ভুল বলছে, সে জানেই না, কিছু জানে না, এরকম বলতে পারে। বুঝতে পারছেন? কিন্তু বর্তমান সময়ে গবেষণা করে দেখা গেছে এগুলাও যথেষ্ট মানে স্পিড দৌড়ায়। আচ্ছা, স্প্রিন্ট দৌড়ের স্টার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক স্টার্ট হলে বাড়তি সুবিধা পাওয়া যায়। ওকে, স্প্রিন্ট দৌড়ের স্টার্ট করবো আমরা। দেখেন, স্প্রিন্টের আমরা কি বলেছিলাম? যখন দৌড় শুরু হয়, এখানে 3টা শব্দ ব্যবহার করা হয়, অন ইউর মার্ক, সেট, ফায়ার। ঠিক আছে, এখন এইটা কি সব ক্ষেত্রে ব্যবহার করা হয়? হচ্ছে স্প্রিন্টের ক্ষেত্রে। আর বাকিগুলা কি হয়? বাকিগুলা অন ইউর মার্ক, ফায়ার, অন ইউর মার্ক এন্ড ফায়ার। এখন অন ইউর মার্ক ফায়ারটা কিভাবে হয়? তারা একটু নিচে থাকে, তারা বাকিগুলো স্ট্যান্ডিং স্টার্ট, আগের স্টার্ট গুলা থাকে বসে। আমি যদি দেখাই, দেখেন, এটার একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা আমি একটু পরে আগে দেখাই। কারণ এখানে একটা লাইন আছে, তাই লাইন আছে, আমাকে হাত নাড়তে হবে। এখন এই যে পজিশনটা হচ্ছে বুঝতে পেরেছেন? আমার হাত নিচে থাকবে আর পজিশনটা, এটা নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। ইন্টারন্যাশনালি এটা মেজারমেন্ট আছে, বিভিন্ন অ্যাথলেটের উপর ভ্যারি করে। আমি যতটুকু আমার হাইট, আপনার হাইট আমার চেয়ে বেশি, আমার মতো জ্ঞান, আপনি কি আমার মতো জ্ঞান, নিশ্চয়ই আমার চেয়ে বেশি জ্ঞান দিতে হবে আপনাকে, মানে কমফোর্টেবল, যার যতটুকু। কিন্তু এটার অফিসিয়াল একটা এটা হচ্ছে অনেক মার্ক, সেট বলার পরে তারপরে বুঝতে পেরেছেন? নরমালি যেটা হয়, টেকনিক্যাল ব্যাপার হচ্ছে ওয়ান ইউর মার্ক, একটু সময় নেয়, অ্যাথলেটরা দাঁড়ায় একটু চাম টাম করে যে ওখানে স্টার্ট করে। অন ইউর মার্ক, সেট বলার পরে আর সময় দেয়, সেট বলার পরে খুব শর্ট টাইমে হুইসেল বা ফায়ার দিয়ে। হ্যাঁ, ওটা যাদের মনে করেন যে পিস্তল নাই, বা যারা পিস্তল ইউজ করে না, লাইক লো বাজেট, আবার বাঁশি দিলে কেমন একটা গরিব গরিব ভাব হয়, তারা একটু পিস্তলের আওয়াজ করার জন্য এটা কাঠের করে, তবে এটা করে। হ্যাঁ, ওটাও যথেষ্ট, পিস্তলে তো ফাঁকা আওয়াজ করে, তো ওটাও ওরকমই যথেষ্ট আওয়াজ। এখন দেখেন, এই যে এটা হচ্ছে 3টা শব্দ ব্যবহার করে। এখন স্টার্টটা মূলত 2 প্রকার। দৌড়ের স্টার্ট হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ক্রাউচ স্টার্ট বলে, একটা স্টার্টকে বলা হয় ক্রাউচ স্টার্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডিং স্টার্ট। ক্রাউচ স্টার্টকে আবার 3 ভাগে ভাগ করে। স্ট্যান্ডিং স্টার্টটা আগে জেনে নেন। স্ট্যান্ডিং স্টার্ট অর্থাৎ দাঁড়ায় যে দৌড়গুলো শুরু, এটা হচ্ছে স্ট্যান্ডিং স্টার্ট। আর ক্রাউচ স্টার্ট হচ্ছে এই আমি যে এখানে ওয়ান ইউর মার্ক, সেট, ফায়ার, ওইটা করার জন্য 3 ধরনের স্টার্ট ব্যবহার করা। 3 ধরনের স্টার্ট বলতে, নাম্বার 1 বান্স স্টার্ট, নাম্বার 2 মিডিয়াম, আর নাম্বার 3 এলোংগেট। এই 3টা স্টার্ট ব্যবহার করা। আমি যেটা দেখালাম এটা দেখতে একই রকম, বাট 3টা ধাপ আছে, মানে 3টা মেজারমেন্ট আছে। বুঝতে পেরেছেন? সো আবার একটু বলি, এটা স্প্রিন্ট দৌড়ের স্টার্ট মূলত 3 প্রকার। স্প্রিন্ট দৌড়ের, আর যদি বলে স্প্রিন্ট দৌড়ের স্টার্ট কয় প্রকার, এটা 3 প্রকার। যদি বলে স্টার্ট কয় প্রকার, স্টার্ট হচ্ছে 2 প্রকার।
স্টার্ট দুই হচ্ছে প্রকার, একটা হচ্ছে ক্রাউচ ক্রাউচ স্টার্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডিং স্টার্ট। স্টার্ট হচ্ছে এই দুই প্রকার, বুঝতে পেরেছেন? ক্রাউচ আর স্ট্যান্ডিং। কিন্তু স্প্রিং লোডের স্টার্ট কয় প্রকার? তিন প্রকার। বা ক্রাউচ স্টার্টকে তিন ভাগে ভাগ করা হয়। ক্রাউচ স্টার্টটা নরমালি স্প্রিন্ট দৌড়ে ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্রাউচ স্টার্টটা এই যে আমি যেটা দেখিয়েছি এটা তিনটা ভাগ কি বলেছি? বাঞ্চ, মিডিয়াম, এলংগেটেড। যদি বলি স্প্রিন্ট দৌড়ের স্টার্ট কয় প্রকার? তিন প্রকার। আবারও বলছি, কিন্তু যদি কেউ বলে স্টার্ট কয় প্রকার, আপনি দুই প্রকার লিখলেন, আবার যে খাতা দেখছে সে যদি না জানে সে তো ভুল দিতে পারে। সো বেটার লিখতে হবে স্টার্ট দুই প্রকার, কিন্তু স্টার্ট দুই প্রকার, একটা কি ক্রাউচ আর একটা হচ্ছে স্ট্যান্ডিং। আর আপনার হচ্ছে স্প্রিন্ট দৌড়ের স্টার্ট তিন প্রকার, বাঞ্চ, মিডিয়াম, এলংগেট। বাঞ্চটা হচ্ছে শর্ট, যারা শর্ট অ্যাথলেট, শর্ট স্প্রিন্টার তাদের জন্য। মিডিয়ামটা আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্লেয়াররা ইউজ করে মিডিয়াম। আর এলংগেটেড যে স্টার্ট এটা ইউজ করে উসাইন বোল্ট, জ্যামাইকা, ইউএস এর প্লেয়ারদের, আফ্রিকান প্লেয়ারদের। তারা কি তাদের হাইট অনেক বেশি, এখানে তাদের জায়গা বেশি দরকার। ওই যে বললাম আমার যতটুকু দরকার আমি ততটুকু দিব, তার যতটুকু দরকার তারটা তো আমার জন্য কমফোর্টেবল না, আবার আমারটা তার জন্য কমফোর্টেবল না। সো এই জন্য স্টার্টটা ভ্যারি করে বাঞ্চ, মিডিয়াম, এলংগেট। দেখেন সামনের পা আরম্ভ, বাঞ্চ স্টার্টটা কিভাবে নিতে হয় এখন কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এটা দেখব। বাঞ্চ স্টার্টটা নিতে হয় সামনের পা আরম্ভ রেখা থেকে, সামনে যদি আমরা একটা আরম্ভ রেখা এখানে কল্পনা করি, ধরুন এখানে একটা এই যে ইচ্ছা চেয়ারের অংশটা আছে, এটা সোজা একটা আরম্ভ রেখা আছে, স্টার্টিং লাইন যেটা বলা হয়। এই এখান থেকে এক পা পেছনে, সামনের পা আরম্ভ রেখা থেকে এক পা পেছনে থাকবে। এখান থেকে আমার সামনে যে অংশটা থাকবে এই পাটা আমি এক পায়ের একটা মাপ নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিই। খেয়াল করছেন? এখান থেকে একবার একটা দাগ নিয়ে এখানে একটা লাইন দিলাম, দিয়ে এখানে আমার সামনের পাটা থাকবে। সামনে যদি আমি এই পাটা রাখি, এটা সামনে যদি এই পাটা, আমার লাইন কিন্তু ওখানে আছে, এক পা পেছনে থাকবে। পেছনের পায়ের টিপ সামনের পায়ের হিলের সাথে এক লাইনে থাকে। টিপ বলতে এটা বুঝুন, বুঝতে পেরেছেন? হিল টিপ বলতে, সরি, আপনার টোটাকে টিপ বুঝুন। সামনের পায়ের এই যে হিল বরাবর থাকবে, হিল বরাবর থাকবে, এটা হচ্ছে বাঞ্চ। দেখেন এটা কতটা শর্ট, আমার লাইন কিন্তু এটা, আমি দাঁড়িয়েছি, লাইনটাকে কাজ করা যাবে, এই ফিঙ্গারটা নিতে হবে, বুঝতে পেরেছেন? এই নিয়মগুলো দেখেন একটু সবাই, স্টার্টিং লাইনে যখন গোল হয়, এই দুই আমাদের হচ্ছে ইন্ডেক্স আর মিডল থাকবে এক সাইডে, আর থাম থাকবে আরেক সাইডে, ঠিক আছে? কোথায় থাকবে? লাইনটাকে টাচ করা যাবে, লাইন টাচ করলে ডিসকোয়ালিফাই। লাইনের পেছনে থাকবে। এটা কত দূরে রাখবো? আমি কি এত দূরে রাখবো? না, নট মুভমেন্ট শোল্ডার ওয়াইড। আমরা সব ক্ষেত্রে দেখবেন, আমরা যখনই দাঁড়াই আমাদের দাঁড়ানোর পায়ের পজিশনটা যখনই শোল্ডার থেকে বেশি হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায়, বেশি কম হয়ে গেলে ইমব্যালেন্স হয়ে যায়। বাট যখন শোল্ডার ওয়াইডে থাকে, শোল্ডার যতটুকু চওড়া, সেই ওয়াইডে যদি আমরা দাঁড়াই দেখবেন খুব ব্যালেন্স। এই ক্ষেত্রেও সেম, আমরা যদি বেশি এটা হবে না, আমি ইমব্যালেন্স থাকবে, প্রেশারটা বেশি পড়বে, তো আমাকে শোল্ডার ওয়াইডের মধ্যে রাখতে, ঠিক আছে? এইভাবে লাইনের পেছনে। আর কি বলেছিলাম, পেছনের পায়ের টিপটা কোথা থেকে? এটা কিন্তু বলছি বাঞ্চ, কিন্তু এটা নরমালি ইউজ হয় না, বুঝতে পেরেছেন? এটা খুব শর্ট অ্যাথলেটদের জন্য। আমাদের দেশে তো এটাও নাই যে, এটা দেখেন আমি যদি এখান থেকে একবার পেছনে এখানে দাঁড়ালাম, আর পেছনের পায়ের টিপটা কোথায় থাকবে? এটা কিন্তু স্ট্রেট থাকবে, এখন আমি যদি এখানে হাঁটুটা ফেলতে যাই, কোথায় চলে যাচ্ছে? এখানে কাছাকাছি চলে যাবে, এখানে এমনি অসুবিধা হবে। এটা ধরেন, এটা যদি ধরলাম আমি বাউন্সি স্টার্ট করব, আমি ওর মান এটা কতটুকু করছি, রাইট? ভালো হচ্ছে, রাইট? এটা ভালো হচ্ছে, সো এটা ইউজ হয় না, ঠিক আছে? বললেই চলে, ঠিক আছে? এই ক্ষেত্রে দুই পায়ের যে ডিসটেন্স, সামনের পা
সামনের পা এই সামনের অর্থাৎ লাইনটা থাকে আমাদের লাইনটা থাকে আমাদের সামনের পাটা যেখানে ডিসটেন্সটা 14 ডিসটেন্সটা 14 থেকে 28 সেন্টিমিটার পায়ের ডিসটেন্স অংশ থাকে থেকে পেছনের পায়ের অংশ থেকে সামনের পায়ের। এখন দেখেন মিডিয়াম স্টার এখন দেখেন মিডিয়াম স্টার বলেছে দুই পাপে এই এখন দুই পাপের বাংলাদেশে এখন বাংলাদেশে এটা ইন্টারন্যাশনালি মেজারমেন্ট টিম মেজারমেন্ট এক কি পা করে দুই যে পা এক পা এগুলা দিয়ে দুই পা এগুলা দিয়ে ক্যালকুলেশন হয়। হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার সেন্টিমিটার বা ইঞ্চি বা মেপে ইঞ্চি মেপে সামনের ওই যে সামনের ওই যে স্টার্টিং বলেছিলাম ব্লক স্ট্যাটিক থাকে ব্লক থাকে ব্লকের ব্লকের সামনের সামনের অংশ পা রাখার সামনের পা অংশটা রাখার অংশটা পুরোটা মাপ দিয়ে পুরোটা ওখানে মাপ সব দিয়ে ওখানে সব লেখা থাকে সেন্টিমিটার লেখা থাকে মাপ দিয়ে সেখানে মাপ দিয়ে বসায় সেখানে বসায় এখানে সে ওখানে বসে ওরা ওটা বসে টাইপ ওটা দিয়ে ওটা দিয়ে ওটা কিন্তু এখন আমাদের দেশে ওই কিন্তু এখন স্ট্যাটিক আমাদের ব্লকটা দেশে ওই পাওয়া যায় না, স্ট্যাটিক খুব কম ব্লকটা পাওয়া পাওয়া যায় যায় না, রেয়ার খুব কম পাওয়া বা যায় কেনার রেয়ার সবার বা নাই। কেনার সামর্থ্য আমরা এই যে সবার নাই। পা যেভাবে আমরা এই যে পা যেভাবে মেপে মেপে নিতে পারি সেভাবে সেটাই চলে। আমাদের দেশে এটাই চলে এখন বেশিরভাগ। দেখেন মিডিয়াম এখন স্টারটা দেখেন মিডিয়াম স্টারটা আপনারা এখানে কিছু কিছু ভেরিয়েশন বা পেতে পারেন সামনের পাটা দুই বা পা সামনের পেছনে পাটা দুই পা তাহলে পেছনে থাকে লাইন তাহলে দিয়ে এটা এখানে এখান থেকে এখান থেকে এক এখানে যদি একটা লাইন দিই এখানে আমার সামনের পাটা দেখেন দেখেন পেছনের পাটা থাকবে পেছনের পাটা থাকবে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে এই হাঁটুটা থাকবে আমার হাতটা হিল থাকবে আমার হিলের সাথে হিলের সাথে। আমি যদি এটা এই লাইনটা কল এই মনে করি লাইনটা যে কত এখানে আছে আর এখানে সামনে আছে ধরেন আর সামনে স্ট্যাটিক যেহেতু পেছনে যেহেতু পেছনে স্পেস এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুই পায়ের দূরত্ব থাকে 35 থেকে 42 42 সেন্টিমিটার সেন্টিমিটার। খেয়াল করেন এখানে একটু খেয়াল করেন সামনের পায়ের বল সামনের পায়ের বল এক পেছনের লাইনে পায়ের থাকবে হাঁটু পিছনের সামনের পায়ের পায়ের হাঁটু ও সামনের পায়ের বল বল ধরেন বলতে এটা এখানে বোঝাচ্ছে ধরেন এখানে ওইটা লাইন ওখান থেকে এটা দুই লাইন পা পেছনে আমি সামনের বা অংশটা পেছনে আমি নিলাম সামনের অংশটা পেছনের পায়ের নিলাম হাঁটুটা বল বলতে আপনার আর এই পেছনের পায়ের হাঁটুটা বল এই অংশটা দেখেন এখানে একটু বলছে যে ইমব্যালেন্স বাট একটু যদি ডিসটেন্স ডিসটেন্স থাকে এটা দেখেন এখন কি এটা এটা আমরা যথেষ্ট তাই না আগে যেটা ছিল শর্ট ছিল না শর্ট ছিল না ছিল এটা দুটো এটা ছিল এখন এটা অন্যভাবে এখন এটা অন্যভাবে নাই করে মানে কি লাইন করে এইভাবে একবার এভাবে এক পা নেয় তারপরে এভাবে নেয় আবার একটা আবার এক পা নিয়ে এখানে অনেক অ্যাথলেটদের বাংলাদেশে আপনার যারা আপনার যারা যে যেটাতে যে যেটাতে কমফোর্টেবল আপনি আমি যদি যে মাপ আপনি দিয়েও যদি নেন মাপ নেওয়ার দিয়েও পরে নেন নেওয়ার পরে আপনার মতো আপনাকে করে আপনার মতো সাজায় করে সাজায় নিতে হবে বুঝতে পেরেছেন বাস মিডিয়াম বাস মিডিয়াম এলংগেটেড স্ট্রোক হচ্ছে এখান থেকে তিন পা এখান থেকে তিন পা সোজা পেছনে বাংলা সোজা বাংলা বা বলি বা তাহলে তিন পা বলি তাহলে পেছনে তিন পা সামনে পেছনে থাকবে সামনের পাটা থাকবে এরপরে এরপরে কি হবে পায়ের পেছনের পায়ের ওই যে হাঁটুটা সামনের হাঁটুটা সামনের পায়ের হিলের সাথে থাকবে হিল কোনটা পেছনের অংশটা সামনের পায়ের হিলের সামনের সাথে পায়ের হিলের সাথে তাহলে এই স্টারটা বুঝতে পেরেছেন বান্স মিডিয়াম এলংগেটেড এখানে 50 এখানে 50 থেকে 70 সেন্টিমিটার দূরত্বে থাকে আচ্ছা এখন আচ্ছা এখন কোশ্চেন হয় যদি কোশ্চেন হয় স্প্রিন্ট বেস দৌড়ের ভেজ কয়টি বেস অর্থাৎ পেজ অর্থাৎ কয়টি ধাপ স্প্রিন্ট দৌড়ের ধাপ দৌড়ের ধাপ রয়েছে চারটি পর্যায় রয়েছে চারটা কয়টা চারটা একটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান ইউর মার্ক দ্বিতীয় হচ্ছে সেট ড্রাইভ তৃতীয় হচ্ছে ড্রাইভ আর অ্যাক্সিলারেশন ফোর্থ হচ্ছে অ্যাক্সিলারেশন কিভাবে অনিয়ন মার্ক কিভাবে বুঝেছেন অন ইউর মার্ক তো বুঝেছেন সেট যখন হাঁটুটা উপরে ওঠে মাটিতে সেট ড্রাইভটা কি ওই যে মুভমেন্টটা ওখান থেকে রানিং এর মুভমেন্টটা যে ড্রাইভে চলে যায় একটা এটা হচ্ছে ড্রাইভে ড্রাইভ চলে আর যায় এটা হচ্ছে ড্রাইভ আর অ্যাক্সিলারেশন হচ্ছে আপনার স্প্রিন্ট এই স্প্রিন্ট শুরু করছে দৌড়টা শুরু করছেন এই শুরুটা হচ্ছে বলে অ্যাক্সিলারেশন শুরুর যে বুঝতে পেরেছেন শুরুর যে স্পিড স্পিডটাকে শুরুর অ্যাক্সিলারেশন স্পিডটাকে অ্যাক্সেলারেশন বলা হয় তাহলে বুঝতে পেরেছেন স্প্রিন্ট স্প্রিন্ট দৌড়ের ফেজ কয়টি অনিয়ন চারটি মার্ক অন ইউর মার্ক সেট ড্রাইভ অ্যাক্সেলারেশন এটা আবার ওই যে স্টার্টের সাথে মিলাই ফেলেন না তিন প্রকার বা এটা ওটার সাথে অনিয়ন মার্ক অন ইউর মার্ক সেট ড্রাইভ অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশনটা কি যে রানিং এর শুরুর যে স্পিডটা আচ্ছা শুরুর যে স্পিড এক ধরেন আপনি 100 মিটার দৌড়াবেন আপনার শুরুতে স্টার্ট করছেন এই সময়ের স্পিড আর শেষের স্পিডটা কি একরকম থাকবে বেশি থাকবে তাই না শেষেরটা ম্যাক্সিমাম স্পিড সবাই ট্রাই করে যে টপ স্পিডে যাওয়ার জন্য যার লেভেলের বেস্ট স্পিডটা দেওয়ার ট্রাই করে রাইট তারপরে কি হয় আবার ডিসেলারেশন হয় ডিসেলারেশনটা কেমন আবার আস্তে আস্তে কমে যায় টপ স্পিড থেকে আস্তে আস্তে স্পিড কমে যায় রানিং করে কি ওই লাইনে যে দাঁড়ায় থাকে না ফলো থ্রু থাকে একটা সে দৌড়াতে দৌড়াতে আবার রানিংটা স্লো করে অ্যাডাপ্টেড হয়েছে ওটা হচ্ছে ডিসেলারেশন তাহলে স্পিন দৌড়ের ফেজ কয়টা চারটা ওকে
আরম্ভ রেখার অবস্থান এখানে শীটে লেখা আছে সবকিছু বাংলায় আমি লিখে শীটে দিয়েছি। লেখা আছে, সবকিছু বাংলায় আমি লিখে দিয়েছি। এখানে যেগুলো আছে টেকনিক আছে যেগুলো আপনার কিছু টেকনিক আছে যেগুলো আপনার সেট বলার পরে 2-3 এই যে সেকেন্ডের সেট মধ্যে বলার পরে 2-3 সেকেন্ডের মধ্যেই আওয়াজটা হয়। হ্যাঁ, এখানে বা ফিগার গতি বৃদ্ধি করার এখানে কিছু ফিগারও আমি দিয়ে দিয়েছি, এগুলো আপনাদের জন্য আপনারা দাঁড়িয়ে দেখলে আরম্ভ বুঝতে পারবেন। এই দাঁড়িয়ে দৌড়ে আরম্ভ দৌড়, এই স্টার্ট দৌড়ে হয় দাঁড়িয়ে যে স্টার্ট হয় বা স্ট্যান্ডিং স্টার্ট, এখানে সাথে কি বন্দুকের শুধু আওয়াজ অনিয়ন মার আর যখন এর সাথে কি বন্দুকের আওয়াজ বা হুইসেল, যখন আমরা স্কুল অনেক কলেজে সময় দেখা করি যায় আমরা হুইসেল নিজেদের দিয়ে মতো থাকি। করে বা অনেক সময় দেখা যায় আমরা নিজেদের মতো করে আমাদের চালানোর সুবিধাতে মডিফাই করে নিই, পরিচালনার সুবিধাতে। ঠিক আছে, এটা করা যায়, কিন্তু এটা সবার চাইলে জন্য করা কিন্তু যায়, সমান কিন্তু সবার জন্য যেন সমান ঠিক আছে রুলসটা যেন সেম থাকে। ইন্টারন্যাশনালি তো ঠিক চেঞ্জ আছে, করা যাবে না ইন্টারন্যাশনালি তো চেঞ্জ করা যাবে না, বাট যখন আমি কোনো একটা স্কুলের সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি দেখা যায় আমার নিচ্ছি, মাঠের সেক্ষেত্রে দেখা যায় আমার মাঠের স্পেস কম থাকে অনেক কম জায়গায় থাকে, স্পেস কম থাকে অনেক জায়গাতে ঢাকাতে। তো করে আমাকে আমার মতো করে আমাকে এই নিতে হবে। এরপরে ওকে, এরপরে রিলে দৌড়। খুব রিলে ইম্পর্টেন্ট দৌড়টা খুব ইম্পর্টেন্ট। আপনারা কিছু কোশ্চেন করছিলেন, দেখেন এটার মধ্যে আগে তো বলেছি, এটার মধ্যে পেয়েছে নির্দিষ্ট দূরত্বে একটি নির্দিষ্ট দূরত্বে চারজন প্রতিযোগী চারজন প্রতিযোগী সমান দূরত্বে ব্যাটন সমান দূরত্বে ব্যাটন বা তাকে কাঠি নিয়ে দৌড়ায়, তখন তাকে একটা রিলে নির্দিষ্ট দৌড় বলে। দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্বে তাহলে একটা ওকে, নির্দিষ্ট তাহলে দূরত্বে একটা চারজন নির্দিষ্ট প্রতিযোগী আগে দূরত্বে যেমন চারজন প্রতিযোগী আগে যেমন বলেছি দৌড়ায় সমান এটা দূরত্ব হচ্ছে দৌড়ায়, বা এটা কাঠি হচ্ছে ব্যাটন বা কাঠি নিয়ে। ব্যাটন হাতে নিয়ে দৌড়াতে বদলের হবে, জায়গা ব্যাটন বদলের জায়গায় ব্যাটন পরিবর্তন করতে হবে। এই যে দৌড়ায় এখানে ব্যাটন দিবে দৌড়ায় এনাকে ব্যাটন দেবে, মাপ আছে ধরেন এই এখানে পর্যন্ত একটা মিটার আছে, মাপ আছে। 100 মিটার ধরেন এই পর্যন্ত হচ্ছে 10 মিটার আগে 100 মিটার, তার থেকে 10 100 মিটার আগে থেকে 90 মিটার থেকে 120 মিটার পর্যন্ত। এটা ধরেন 90 মিটার এটা ধরেন 90 মিটার, এটা 100 মিটার এটা 100 মিটার, এটা 120 মিটার। বুঝছেন? এই যে 30 এই মিটার যে 30 মিটার ডিস্টেন্স, এর মধ্যে থেকে আপনাকে এর মধ্যে ব্যাটনটা থেকে চেঞ্জ আপনাকে ব্যাটনটা চেঞ্জ করতে হবে। আগে করা যাবে না এর আগে করা যাবে না, পরে করা যাবে পূর্বে না। এই নিয়মটা পূর্বে ছিল এই নিয়মটা ছিল 90 থেকে 110 মিটার। এর আগে নিয়ম কি ছিল এর আগে নিয়ম কি 20 ছিল? মিটার 20 জায়গা আছে মিটার এই 20 জায়গা মিটারের আছে, এই 20 মিটারের মধ্যে মধ্যে দাঁড়ায় উনি থাকবে তো দাঁড়ায় থাকবে না। আপনি যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশন দেখেন, এই যখন এই দৌড়ায় যখন দৌড়ায় আসছে এই রানার, এই রানারটা কি করে, এই বি রানার ধরেন, উনি আগে থেকে দৌড়ায়, আগে থেকে দৌড়ায় স্পিডটাকে বসে থেকে যদি আমি বসে থেকে দাঁড়ায় থেকে যদি নিই আমি দাঁড়ায় তাহলে থেকে আমার নিই, অনেক সময় তাহলে আমার অনেক সময় ই হবে। আমি যদি রানিং বাট করি আমি আর যদি এখানে রানিং করি আর এখান থেকে নিই, আমার সময়টা বেঁচে সেক্ষেত্রে আমার সময়টা বেঁচে যাবে। সো এটা সো খেয়াল রাখবেন এটা খেয়াল রাখতে হবে। এটার ব্যাটন রিলে চেঞ্জের ব্যাটন চেঞ্জের যে ডিস্টেন্স জায়গাটা বা জায়গা, এটা কতটুকু? 30 মিটার 30 আগে এটা মিটার 20 মিটার আগে ছিল এটা 20 মিটার ছিল। আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে অনেকে ওই আগের বইটইগুলো পড়ে, যে কারণে আগের নিয়মটাই জানে, নতুনটা জানে না। আপনি এখন 30 মিটার আপনি লিখলেন 30 মিটার লিখলেন, সে ভুল দিল। আপনি আমাকে এখন আপনি আমাকে দায়ী করলেন যে স্যার তো 30 মিটার বলছিল, নাম্বার দেন নাম্বার দেয় না। এর জন্য এই জন্য পূর্বে 20 যে মিটার পূর্বে ছিল 20 মিটার ছিল, বর্তমানে বর্তমানে এটা 30 মিটার, যাতে করে যাতে সে করে সে না বুঝে তাহলে যে না তাহলে ঠিক লিখছে বা ও জানে, লিখতে সে যে ভালো জানে লিখছে সে ভালো জানে। বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন? So, আপনি এই আপডেট পরে দেখবেন যে 20 মিটারই দেওয়া আছে অনেক বইয়ে দেখবেন যে 20 মিটারই দেওয়া আছে, সো তাহলে এটা 90 খেয়াল থেকে রাখবেন। 100 তো তাহলে 90 থেকে মিটার আগে ছিল 100, 20 10 মিটার মিটার আগে ছিল 90 থেকে 20 মিটার, 90 থেকে 100 এখন হয়েছে 90 থেকে এর মধ্যে এই 120 মিটার। 30 এর মিটারের মধ্যে এই 30 মিটারের মধ্যে ব্যাটনটাকে চেঞ্জ করতে হবে। এই যে রিলে ব্যাটন, এটা দেখতে অনেকটা এরকম হয়। এটা ধরেন এটা এরকম একটা পাইপ, এটা হচ্ছে দৈর্ঘ্য থাকে 28 থেকে 30 সেন্টিমিটার ধরেন এই এটার হচ্ছে দৈর্ঘ্য থাকে 28 থেকে 30 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য, এটা থাকে কত? বুঝতে পেরেছেন 28 থেকে দুইটা ব্যাটনের দৈর্ঘ্য 30 আর এটা সেন্টিমিটার। বুঝতে ওজন পেরেছেন? থাকে কত রিলে ব্যাটনের দৈর্ঘ্য। আর এটার 50 ওজন থাকে কত? ওয়েট থাকে ওয়েট কত থাকে 50 50 আচ্ছা এটার আরো আছে পরিধি থাকে 38 মিলিমিটার পরিধি কত সার্কামফারেন্স এটা হচ্ছে পরিধি পরিধি থাকে এই ছোট্ট নেই এটা পরিধি থাকে কত এটার আরো আছে, এটার মিলিমিটার পরিধি থাকে কত? অতটা 38 ইম্পর্টেন্ট না তবে ব্যাটন মিলিমিটার। বুঝতে পেরেছেন? চেঞ্জের যে অতটা জায়গা ইম্পর্টেন্ট এটা না, তবে ব্যাটন চেঞ্জের যে জায়গা এটা টেকনিক্যাল।
রিলে ব্যাটন চেঞ্জ 30 মিটার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর ব্যাটনের ওজন 50 গ্রাম, 50 গ্রাম মিনিমাম 50 গ্রাম হতে হবে, বুঝতে পেরেছেন? ব্যাটন কাঠ, ধাতু বা ওই জাতীয় বস্তু দ্বারা তৈরি হবে। এটার ইন্টারন্যাশনাল কোনো কালার মেনশন করা নাই যে কোন কালারের হবে, এমন কালারের হতে হবে যেন সেটা ভিজিবল, দেখতে পায় মানুষ ক্লিয়ারলি। আচ্ছা, ব্যাটন বদলের পর যার যার নির্দিষ্ট জায়গা থাকতে হবে যতক্ষণ না অন্য প্রতিযোগী তাকে অতিক্রম করে। মানে আপনি আপনার লেনে ব্যাটন দিয়েছেন, যে আপনি আর এক লেনকে ক্রস করে আর আড়ি চলে যাচ্ছেন, এটা হবে না, তাহলে তো অন্যদের জন্য রানিং এ বাধা করে যাবে। সো আপনার জায়গাতে থাকতে হবে, যখনই আপনার পেছনে আর কোনো প্রতিযোগী থাকবে না তখন আপনি ট্রাক থেকে সরে দাঁড়াবেন। এটা হচ্ছে রিস্ক। দেখেন, ব্যাটন বদলের কৌশল আছে। ব্যাটন বদলের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দৌড়ের গতিবেগ যেন না কমে, এর জন্য ব্যাটন বদলের কৌশলের অনুশীলন বারবার করতে হবে। ব্যাটন বদলের কৌশল দুই রকমের। কয় রকমের? দুই রকমের। ব্যাটনটাকে বদল বা চেঞ্জ এক হাত থেকে আর এক হাতে নেওয়া, আমি আপনাকে দিব ব্যাটনটা, বাট এটার রুলস হচ্ছে দুই ভাবে এটা করা যায়। একটা হচ্ছে আপওয়ার্ড পাস আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড পাস। আপওয়ার্ড পাস কি আর ডাউনওয়ার্ড পাস কি, আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই। আমি ব্যাটনটা নিই, আমার পেছনে তো রানার তো দৌড়ায় আসছে, তার হাতে ব্যাটন আছে, রিলে ব্যাটন। সে দৌড়া এসে আমি হাতটা যদি এভাবে রাখি, দেখেন উনি আমার হাতে ব্যাটন দিতে গেলে উপর দিয়ে বসাবেন না নিচ দিয়ে দিবেন? উপর দিয়ে। তখন আমি এটাকে ধরি, বুঝতে পেরেছেন? আমি তো দৌড়াচ্ছি, আমি দৌড়ানোর সময় রানিং অবস্থায় হাতটা এরকম থাকে। ওদের প্র্যাকটিস করতে করতে এমন অভ্যাস হয়ে যায় যে হাত দিলে ওদের একটা টাইমিং আছে, যেই সময়ে দিই, বুঝতে পেরেছেন? যে রানার তো দৌড়াচ্ছে 100 মিটার বা 400 মিটার, সে তো একটা স্পিডে আছে। আমি তো স্টার্টে ওই স্পিড থাকতে নাই, তাহলে আমি যদি একটু আগে থাকি, ওই দেখবেন যে 20 মিটার 25 মিটার কভার করে দিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হয়ে যাচ্ছে না। আমি তখন কত মিটার দৌড়াচ্ছি? আমি তখন দৌড়াচ্ছি 80-85 মিটার দৌড়াচ্ছি। তখন কি হবে, আমি আরো 80টা, আমার 100 মিটার দৌড়ানোর কথা, আমি যদি 80 মিটার দৌড়াই তাহলে আমি কি বেশি স্পিডে দৌড়াতে পারবো না? ওই জন্যই মূলত এটা করা। এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা হচ্ছে এভাবে, তাহলে এভাবে যদি রাখি, আমার হাতে যদি ব্যাটন দিতে, কিভাবে দিবে? নিচ দিয়ে যখন এটা দেয়, কোন দিকে দিচ্ছে? উপরের দিকে। এটাকে বলা হয় আপওয়ার্ড, বুঝতে পেরেছেন? আর এভাবে আছে, উপর থেকে এভাবে দিচ্ছে, কোন দিকে দিচ্ছে? ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে। আপওয়ার্ড আর রিলে ব্যাটন চেঞ্জের যে টেকনিক, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড। এটা হ্যাঁ হতে পারে ভিজুয়াল, আপনি চাইলে এভাবেও নিতে পারেন। এটা তো দুটাই আপনি চাইলে এভাবেও নিতে পারেন, এই যে এভাবেও, এভাবে যখন নেবেন, একটা হচ্ছে ভিজুয়াল, ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড টেকনিক, ভিজুয়াল নন ভিজুয়াল, ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড টেকনিক, আবার যেটা হতে পারে এভাবে যখন নিব এটা কি ভিজুয়াল নন ভিজুয়াল, এটা আপনি দেখছেন এভাবে নিবেন, এভাবে যখন নিব এটা কি আমাকে ডাউনওয়ার্ড হাতে এভাবে দিয়ে দেয়, এভাবে যখনই হাতে এভাবে দিয়ে দেয়, আচ্ছা দেখবেন অনেক ভালো ভালো টিমের এই ব্যাটন করেছে, অটোমেটিক তারা হচ্ছে ওই ব্যাটন নিয়ে আবার দৌড়াতে সময় হয়ে যায়। এর জন্য যাদের জন্য যেটা ইফেক্টিভ সেটা। ব্যাটনটি হস্তান্তর করার সময় যদি ব্যাটনটির মাথা উপরের দিকে ধরে পাস করা হয় তাকে আপওয়ার্ড পাস বলে, উপরের দিকে। আর হচ্ছে মাথা নিচের দিকে ধরে পাস করা হয় তখন এটাকে ডাউনওয়ার্ড পাস বলে। যেভাবে পাস করা হোক না কেন, এটা নির্ভর করে অনুশীলনের উপরে, ঠিক আছে? এখন এই যে আমরা এইগুলা আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এটাতে প্র্যাকটিক্যালি কি দেখতে চান বলেন? যদিও আমাদের সময় কম আছে, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি দেখতে চান কোনটা দেখতে পাচ্ছেন? আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যে স্টারটা কিভাবে হয়, বুঝতে পেরেছেন? স্টার বাউন্স, মিডিয়াম, এলংগেটেড যে মাপটা দেখিয়েছি, বা হচ্ছে স্ট্যান্ডিং স্টারটা কিভাবে হয়, লাইনের এখানে দাঁড়িয়ে আছেন, ওয়ান ইয়ার মার্ক, এটাই হচ্ছে ওয়ান ইয়ার মার্ক। আমি দূরে আছি, ওয়ান ইয়ার মার্ক সাউন্ড করলো, আমি এখানে আসলাম রেডি, এরপরে ফায়ার, এটা হচ্ছে স্ট্যান্ডিং স্টার, বুঝতে পেরেছেন? জি, এখন কোশ্চেন থাকলে বলুন। এখন ওটার একটা লং জাম্পেরও ফেজ আছে আপনার,
অ্যাপ্রোচ রান বলা হয়, অর্থাৎ দৌড়ে আসা। তারপরে ওই যে টেক অফ যে বোর্ড থাকে, ওই টেক অফ বোর্ড থেকে হচ্ছে উপরে ওঠা। এরপরে একটা সময় ওরা যেটা করে, লং জাম্পারদের যদি টেকনিকটা করে, তাহলে আপনাকে হাইটে উঠতে হবে এবং এয়ারে নিজেকে ভাসার ট্রাই করতে হবে। যে যত বেশি ভাসতে পারবে এয়ারে, সে তত বেশি দূরে যেতে পারবে। কিসের সাথে? স্পিডের সাথে। স্পিডে এসে টেক অফ বোর্ড থেকে উপরে উঠবে, রাইড করবে। রাইড করার পরে এয়ারে দেখবেন ওরা হাত পা এরকম করতে পারে, যাতে করে এই বাতাসে সাহায্যে বেশি দূরে যায় এবং দেন ল্যান্ডিং। তো আপনার ওই টেকনিকটা এভাবে অ্যাপ্লাই করতে হয়। অনেকে যারা ভাসতে না পারে, তারা দ্রুত নিচে নেমে পড়ে, এর জন্য বেশি দূরে যেতে পারে। বাট ওদের টেকনিকটা হচ্ছে জাম্পিং এর যে লাইনটা থাকে, যেখান থেকে জাম্প করতে হয়, ওখান থেকে উপরে উঠতে হয়। সোজা হিসাবে আপনি যত উপরে উঠবেন, অটোমেটিক আপনি তো নিচে পড়বেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, চাকরির মতো। আপনি যত উপরে উঠতে পারবেন। বাচ্চাদের টেকনিক যদি শেখাতে চান, তাহলে ওকে শুধু ওই দিবেন যে ও যত ফ্লাইট দিতে পারে। বুঝতে পেরেছেন? লং জাম্পের ক্ষেত্রে আমরা আমাদের পরের ক্লাসে যে জাম্পিং ইভেন্ট বা থ্রোইং ইভেন্ট নিয়ে আমরা এটা আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, এটা অনুশীলন জীবন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ব্যাপার হচ্ছে জাম্পিং এর সময় স্টেপের উপর ডিপেন্ড করে। আপনার স্টেপ না মিললে আপনি জাম্প করতে পারবেন, দেখবেন ছেড়ে দেয়, জাম্প করেন। তাহলে কি হয়? আবার সে জাম্প করতে পারে। বাট আপনি যদি জাম্প করেন, ওটা তো আপনার ইলিগাল হোক বা লিগাল হোক, ওটা কাউন্ট হবে। ইলিগাল হলে ইলিগাল ভাবে কাউন্ট হবে, ওটা কোনো মার্কিং হবে না। কিন্তু আপনি তো আর চান্স পাবেন না। বাট আপনি দৌড়ায় আসছেন, এসে জাম্প করেননি, আপনি ওইটার জন্য একটা চান্স পাবেন আবার। বাট আপনি যেটা বলছেন যে জাম্পাররা এই যে ভিটা বেশি উপরে উঠায়, এটা একটা ওদের টেকনিকটা এভাবে কাজে লাগায়, যাতে করে ওরা ওই প্র্যাকটিস গুলা বেশি করে, যাতে করে ওদের পা মাটির থেকে উপরে যখন ড্রাইভ করে বা এয়ারে যখন করে, তখন ওরা যেন বেশি উপরে উঠতে পারে। ওদের জাম্পিং অ্যাবিলিটি নর্মাল মানুষের জাম্পিং অ্যাবিলিটি এক না। ওরা উপরে দেখবেন, ওরা যে ট্রেনিং গুলা করে, ওরা দেখবেন যে এক পায়ের সাথে আর এক পায়ের কম্বিনেশন যে ট্রেনিং গুলা করে, এখানে দেখবেন যে মাঝখানে মানে গ্যাপ থাকে। অনেক সময় ওরা এয়ারে হোল্ড করে থাকে। হ্যাঁ, এভাবে ট্রেনিং গুলা করে। এর জন্য জাম্পিংটা মূলত ওভাবে ওরা স্টেপ গুলা নেয় কেন? যাতে করে ওই স্টেপিং এর সাথে সাথে ওই সাহায্যে তারা বেশি হাইটটাকে কাজে লাগাতে পারে। প্লাস স্পিড তো অবশ্যই আপনার হাই জাম্পের ক্ষেত্রে স্পিডটা ম্যান্ডেটরি। হাই জাম্প তো সবাই যে ডিগবাজি দিয়ে জাম্প করে পারে অনেকটা, এই যে গ্রাউন্ডের ফোর্স দিয়ে পুরা হচ্ছে, ওটা টেকনিক আছে। লং জাম্পের ক্ষেত্রে রানিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যত স্লো আসবেন, তত কম দূরে যাবেন। যত স্পিডে আসবেন, তত দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে যারা লং জাম্প করে, এরা বেশিরভাগই স্প্রিন্টার। যারা ভালো স্প্রিন্টার, তারা ভালো জাম্প করতে পারে। আমি দেখেছি ইউনিভার্সিটি লেভেলের প্লেয়ারদের দেখেছি, যারাই স্প্রিন্টার, ওরাই 21-22 স্পিড জাম্প করতে পারে, 100 মিটার স্প্রিন্টার। কিন্তু আর এমনি যার ইভেন্ট লং জাম্প, সে তো ভালো করবে। কিন্তু যারা ভালো স্পিডে দৌড়াতে পারে, তারা এগুলা ভালো পারে। হাই জাম্পের ক্ষেত্রে যাদের হাইট ভালো, যাদের পায়ের এই যে নিচে লোয়ার পার্টটা বেশি হাইট, তারা ভালো পারে। বুঝতে পেরেছেন? আমার লোয়ার পার্টটা এখানে, আরেকজনের লোয়ার পার্টের গিট ধরেন এখানে, তাহলে অটোমেটিক্যালি সে হাইটটাতে বেশি যাচ্ছে না। ও তো একটা যদি সুতা এখানে থাকে, আমি যদি এভাবে পার হই, আমি যদি জাম্প করে পার হই, ওকে জাম্প করা লাগবে না। সো অটোমেটিক্যালি ওর বডি অ্যাডভান্টেজটাই বেশি। ওটার টেকনিক গুলো ওরা অ্যাপ্লাই করে। আর লং জাম্পের ক্ষেত্রে আর একটা বিষয় ডিপেন্ড করে, ল্যান্ডিংটাকে এভাবে করে, দুই পা একসাথে এভাবে ল্যান্ডিং করে, আবার কেউ বডি ফেলে দেয়। আর এটার রুলস হচ্ছে, যেখান থেকে মাটি ভাঙছে বা বালু থাকে, জাম্পিং পিটে বালু থাকে, বালু যে জায়গা থেকে ভাঙছে ওই জায়গা পর্যন্ত কাউন্ট হবে। আপনি ধরেন জাম্প করছেন, বালু ভাঙে না, কিন্তু আপনি যেখানে করছেন যেখান থেকে বালু ভাঙা শুরু, বালু
যেখান থেকে বালু এখান ভেঙে থেকে বালু গিয়েছে ভেঙে গেছে সেই জায়গা সেই থেকে জায়গা থেকে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এর জন্য ট্রেনিং ট্রেনিং এর বিষয়টা ম্যান টু ম্যান ভ্যারি করে, আর আর হচ্ছে আপনার ট্রেনিং ট্রেনিং যে যেভাবে করতে পারে আর কি। বালি বেশি ভালো। বালি তো হচ্ছে আপনার ই থাকে, মাটি তো দলা দলা হয়ে যায়, মাটি তো ই বেশি। বালু বালু আপনি যতই বালু দেন না কেন, ওখানে পা ল্যান্ড করবেন, অটোমেটিক বালু সরে যাবে। মাটি তো সরবে না বালু। বালু তো ডেভিড অনেক সময় বলতে পারে যে ইভেন জাম্পের জন্য জাম্পিং পিটে কি বালু ইউজ করা হয় জানেন? যে আমাদের নর্মাল সাদা বালুটা না, ইটের বালু যেটা আপনার পাথরের বালু যেটা বলে, ওই বালুটা ইউজ করা হয়। ওটা মনে হয় যে অনেক ক্ষতিকর হতে পারে, কিন্তু ওরা ওটা ছেঁকে ওই পাথরগুলা ফেলে দিয়ে ওই ওটা ইউজ করে। বালুতে হলে ভাঙার স্থানটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়, প্লাস ল্যান্ডিং করতে সুবিধা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। আমি এইটা আপনাদেরকে আজকে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আপনারা আর যদি কোনো কোশ্চেন থাকে, আজকে যে টপিক গুলো ই করেছি, আচ্ছা আচ্ছা ভালো কোশ্চেন করেছেন। দেখেন, স্প্রিন্ট আমরা একটু আগে কি পড়েছি? স্প্রিন্টের ক্ষেত্রে কয়টা শব্দ ব্যবহার করা হয়? তিনটা শব্দ। এখন আপনার প্লেয়ার যদি এভাবে থাকে, তাহলে সে কোন পজিশনে আছে? সে কি ওয়ান ইয়র মার্ক পজিশনে আছে? না। তাহলে তো সে স্প্রিন্ট দিতে পারবে। যে এটা করবে তার জন্য তো সেই লং ডিস্টেন্স বা আপনার স্ট্যান্ডিং স্টার যেটা ওয়ান ইয়র মার্ক, হ্যাঁ সেইটা। কিন্তু এখন হতে পারে বাচ্চাদের যারা আপনার ওয়ান ইয়র মার্ক, হেড, তারপরে ফায়ার, যাদের জন্য কঠিন হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আপনি মডিফাই করে এটা দিতে পারেন যে সবাই লাইনের এখানে দাঁড়াবে, হ্যাঁ ওয়ান ইয়র মার্ক, এটাই ওয়ান ইয়র মার্ক। আপনি চাইলে রেডি করতে পারেন ওয়ান ইয়র মার্ক, বাসি দিয়ে দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনি মানে ফিজিক্যাল এডুকেশন টিচাররা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করবে, যার যার টেকনিক দিয়ে সে অ্যাপ্লাই করবে। ইন্টারন্যাশনাল রুলস ওই যে ওটা ওয়ান ইয়র মার্ক, আপনাকে ওয়ান ইয়র মার্কেও অবশ্যই হাঁটু গ্রাউন্ডে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আর এখানে দেখেন ওয়ান ইয়র মার্ক যখন হয় না, ওখানে অফিসিয়াল থাকে, প্রত্যেকটা অ্যাথলেটকে তারা তাকে মার্ক করে। যখনই সবাই ফেলছে তখনই অফিসিয়াল হোয়াইট ফ্ল্যাগ দেখাবে যে সব যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ রেড ফ্ল্যাগ থাকবে। একদম প্রপার ওয়েতে আছে, তারপরে কমান্ড দিবে, বুঝতে পেরেছেন? আর সেটার সময় যদি আপনি হাঁটু রাখেন আপনার তো যাওয়ার দরকার নাই। সেটার সময় রেডি হয়ে আছে আর আপনি ওইভাবে আছেন, তাহলে আপনি দৌড়াবেন। তো হ্যাঁ, এটা হতে পারে যখন আমরা কোনো কাউকে ট্রেন করাবো স্কুল কলেজে, বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? নিজেদের মতো করে মডিফাই করতে হবে। সব জায়গাতে এটা হয় না, সব জায়গায় 8টা লেন পাবেন না, সব জায়গায় 400 মিটারের ট্রাক পাবেন না, কোনো কোনো জায়গা আছে 150 মিটার হবে টোটাল, কোনো জায়গা আছে 100 মিটার হবে, তাও নাও হতে পারে। আপনাকে ওইভাবে মডিফাই করতে হবে। ওই যে রিলে ব্যাটনটা অনেক সময় স্টেটে এ পাশে ও পাশে এভাবে দিয়েও করা যেতে পারে, হ্যাঁ অনেক সময় পতাকা দৌড় দেয় বা বিভিন্ন, মানে এগুলো মডিফাইড টিচাররাই মূলত মডিফাই। বুঝতে পেরেছেন? এখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমার 400 মিটার জায়গা নাই, এখন যদি বলেন 400 মিটার আমি কিভাবে করবো, তাই না? আপনাকে ওই 200 মিটার দৌড় দিয়ে ওটাই 400 মিটার নাম দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? আর আজকের এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? ট্রাকের মাপটা, আচ্ছা ট্রাকের আমরা ড্রয়িংটা আমরা পরে শিখবো। বুঝতে পেরেছেন? কারণ এটা অনেক বড় একটা কোশ্চেন, এটা 10 থেকে 12 মার্কের কোশ্চেন, নরমালি 10 মার্কেরই কোশ্চেন হয়। তো এইটা আপনাদের জন্য এই ট্রাকটা আঁকা আসার কথা না, 5 মার্কের জন্য এটা আসে। আর এই একটা ট্রাক অঙ্কন করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। নিবন্ধনে আসবে, প্রত্যেকবারই আসবে। যদি না আসে তাহলে ওটা খুব রেয়ার কেস। বুঝতে পেরেছেন? নিবন্ধনে দিয়েছিলাম, সেখান থেকে এবার কোশ্চেন অন্যবারের চেয়ে অন্য প্যাটার্ন আসছে। কোশ্চেন অন্যবার প্রত্যেকটা যে
হ্যাঁ বিকল্প থাকে, ক এর অথবা থাকে, একের অথবা, প্রত্যেকটার অথবা থাকে, বাট এবার অথবা দেয় ডিরেক্ট ঢালাও কোশ্চেন দিয়েছে। আমার যে সাজেশন ছিল ওখানে 80% করে কমন ছিল। ওখানে ট্রাক দিয়েছে, ট্রাক দিয়েছে, 100 100 ট্রাক আসবে, ট্রাক আসবে, এটা নিবন্ধনের পরীক্ষা বলেন, অন্যান্য জায়গায় চাকরি পরীক্ষা যেখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেখানে ট্রাক আসবে। ট্রাকের মাপটা ঠিক আছে, মাপটা লাগে 400 মিটার। এখন এখন 400 মিটার 400 মিটার ট্রাকে কিভাবে ড্রয়িং করা যায়, এখানে দেয় ড্রয়িং এর ক্ষেত্রে দিয়ে দেয় যেটা থাকে, এটা হচ্ছে স্ট্রেট, ধরে এই স্ট্রেট, আর এটাকে বলা হয় কার্ভ, তাই না? এই দুটো স্ট্রেট। এখন এই পুরোটা যদি 400 মিটার হয়, তাহলে এখানে ওখানে লিখে দেয় যে 80 মিটার 80 মিটার বা দেড় বা লিটার, 84 84 মিটার এলপি, 79 মিটার 79 মিটার এরকম দিয়ে দেয় এরকম যে দিয়ে দেয় যে এটা অনেক এটা অল্প ধরে আছে, অল্প আছে, এটা একটা 84 মিটার 84 বা মিটার বা আপনার এটাতে 90 মিটার 90 দিতে মিটার পারে অনেক দিতে সময়। পারে অনেক সময়। এর গতবারে গতবারে নিবন্ধনের ছিল কোশ্চেন ছিল 120 120 মিটারের 79 79 মিটার এলপি মিটার দিয়ে তখন এটার মাপ থাকে কত? 79 79 মিটার, বুঝছেন? তাহলে এই তাহলে এই স্ট্রেটের মাপ স্ট্রেটের মাপ হচ্ছে 79 79 মিটার। এখন দেখেন এখন দুইটা দেখেন দুইটা স্ট্রেটের মাপ স্ট্রেটের যদি মাপ যদি 79 79 হয় 79 হয়, আর টোটালটা যদি টোটালটা যদি 400 হয়, তাহলে যে তাহলে যে 79 79 টু হচ্ছে দুইটা স্ট্রেট, যদি এই করি টু স্ট্রেট স্ট্রেট হচ্ছে 2 ইনটু, তাই না? তাই না? দুইটা স্ট্রেট না, তাহলে এই তাহলে এই দুটো মানে 8 100 108, তাহলে তাহলে 400 400, এই বাকি অংশটা দেখেন, এই একটা এই একটা কার্ভ আর এই একটা কার্ভ, দুইটা কার্ভ কত হচ্ছে? 400 থেকে 158 বাদ দেন, টোটালটা তো 400 মিটার, তাহলে তাহলে 158 বাদ দেন, কত হয়? 200। তাহলে দুইটা কার্ভ হচ্ছে, স্ট্রেট হচ্ছে 79, কার্ভ হচ্ছে 200, এখানে একটা ম্যাথের ক্যালকুলেশন আছে, আইয়া 200 এখানে যেটা হয় হয় রেডিয়াস রেডিয়াস কত? 242 নিচে থাকবে 2 ইনটু I1 3.1415, তাই না? তাই না? অনেক সময় অনেক 22 সময় 22/7 বলে, পুরানো যেটা মডেল পুরানো হচ্ছে মডেল হচ্ছে 22/7। 22/7, ঠিক আছে? এবার এই এবার এই ম্যাথটা ম্যাথটা করলে রেডিয়াস রেডিয়াস বের রেডিয়াস বের হবে। রেডিয়াসটা কি? রেডিয়াস হচ্ছে এখানে সেন্টার, যখন এটাকে কার্ভ নেবে, রেডিয়াস হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাই এখান থেকে এখান থেকে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবার এবার এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে কার্ভ কার্ভ রেডিয়াস। রেডিয়াস। ধরেন ধরেন এখানে এখানে হবে 35.8, মানে আমি এটা আমি এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি, এখন এখানে একটু বাদ দিতে হয়, এখন এখানে একটু বাদ দিতে হয়, কারণ এই ট্রাকের যে সাইডে ফ্রেম থাকে, ইনার ফ্রেম থাকে, লোহার পাত, প্রথম যে পাতের জন্য প্রথম যে যে রানা, যে এই রানার ক্ষেত্রে যে লোহার পাত থেকে একটু ওই জন্য যে বেশি, যদি আর্টিফিশিয়াল ট্রাক হয়, ইন্টারন্যাশনাল যে ট্রাক, এই সিনথেটিক যে ট্রাক, এই ট্রাক হলে এখানে 30 সেন্টিমিটার পয়েন্ট 30 সেন্টিমিটার বাদ দিয়ে এই কার্ভ রেডিয়াস বুঝতে পেরেছেন? কি জন্য বাদ দিতে হয়? ইনসাইডে ফ্রেম থাকে, ইনার ফ্রেম। আর ঘাসের মাঠে জন্য 20 সেন্টিমিটার বাদ দিতে হয় যদি ঘাসের মাঠে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, ঠিক আছে? Then তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়মটা এরকম যে এভাবে আপনি এই ম্যাথটা করতে হয় পরীক্ষার ক্ষেত্রে করার পরে ধরেন আপনি এখানে আসলে ট্রাকটা সুন্দর করে একটা ট্রাক আঁকালেন, আটটা দিয়ে আঁকানোর পরে এখানে আপনার লিখতে হবে এই যে মেজারমেন্টটা এটা হচ্ছে 35 হয়েছে, 35.5, তারপরে এই স্ট্রাকচার এখানে মার্কিং করতে হবে, সবগুলা মার্কিং করার পরে আপনার হচ্ছে লেনগুলো সুন্দর করে যে এক নাম্বার লেন, দুই নাম্বার, তিন নাম্বার, এভাবে লেনগুলোর মার্কিং করতে হবে। যদি স্ট্রাগার্ড চাই অনেক সময়, ওই যে একটা বলছিলাম 7.04 মিটার, কারণ ওই যে এক লেন তার এক লেনের ওই যে বেশি দূর দিয়ে দৌড়া আছে
স্ট্যাগার্ডটা দিতে হয়, দ্বিতীয় লেন এভাবে স্ট্যাগার্ডেরও সূত্র আছে ম্যাথ। আপনাদের এখানে এই যে সিলেবাস আমি দেখছি এখানে ডিফিকাল্ট লেভেলে আসে 5 মার্কের একটা কোশ্চেন দিয়ে এত ট্র্যাক দিলে এখানে 1 ঘন্টা চলে যাবে। বুঝতে পেরেছেন? এর জন্য এত জটিল জিনিস এখানে দিবে না। তবে চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট। 100 তে 100 আসবে নিবন্ধন। মানে যদি মিস হয় সামহাউ মানে 0.1% সম্ভাবনা ট্র্যাক মিস হয়। কিন্তু আসে মিস হয় না। বুঝতে পেরেছেন? তাহলে আচ্ছা তাহলে আর কোন কোশ্চেন যদি থাকে অলরেডি অনেক বেজে গিয়েছে। যদি প্র্যাকটিক্যাল ছিল প্র্যাকটিক্যালে আমাদের এই বিষয়গুলো জানাতে হবে। প্র্যাকটিক্যাল মিলাই আপনাদের দেখবেন সিলেবাসে লেখা আছে প্র্যাকটিক্যাল। আমি যেগুলো বলেছি আপনাদের কি মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল এটা তো কম্বিনেশন থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থিওরির উপর বেস করে প্র্যাকটিক্যাল এক্স্যাক্টলি। সো ওইটা খেয়াল রাখতে হবে। আর এখন অফিস থেকে জানাবেন যদি হয় আপনারা আসবেন। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আসলে রাইট টাইমে তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রাইট টাইমে তো হচ্ছে না, যে কারণে ম্যানেজ করা টাফ হচ্ছে। ইভেন আপনাদের যদি আমি অনলাইনেও প্র্যাকটিক্যালের বিষয়গুলো যদি অনলাইনে দেখাই তাহলে আপনারা তো দেখতে পাবেন ভিডিও, বা আমি যখনই অনলাইনে এটা কন্ডাক্ট করতে চাইবো তখন তো ডেফিনেটলি আমাকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। বুঝতে পেরেছেন? আমি আমি যে মেসেজগুলো দিই আপনারা পান ওখানে আপনারা ওইগুলো বেটার আপনারা যদি করেন, যদি সুযোগ হয় তাহলে এই করে থেকে কি বলে জায়গা থেকে ডাউনলোড করে যদি কারো অপশন থাকে কি করা প্রিন্ট করা যদি সুযোগ থাকে, বেশি টাকা পয়সা খরচ করা দরকার নেই। যদি নিজেদের মধ্যে স্কোর থাকে বা এটা দেখে করতে পারেন ফাইন, না পারলে যেভাবে যার যেটা সুবিধা হয় কি একটা ডকুমেন্ট থেকে যায়। যদিও সিলেবাসটা কম, আপনাদের যে সিলেবাস এটা অনেক কম, অনেক কম, তারপরে এটা শেষ করতেও দেখবেন যে কষ্ট হবে। কিছু সাবজেক্টে দেখছি অনেক, যে ফিজিওলজি সাইকোলজি ফিজিওলজি যেটা আছে এটা সিলেবাসটা সবচেয়ে কম, অন্য সাবজেক্টের তুলনায় বড়। ওইটা 5টা ক্লাস দিলেও শেষ হবে কিনা সন্দেহ, বাট অন্য সাবজেক্ট 2টা ক্লাসে শেষ। মার্সিং ডিল বা অন্য আছে। আমি সবসময় বলি এইগুলা কিন্তু ভেরিয়েশন বা মানুষের মধ্যে মতবিরোধ থাকতে পারে। আপনি যদি এখন সরকারি শিক্ষা কলেজের একজন টিচারকে জিজ্ঞাসা করেন এটা কত প্রকার, সে যেভাবে পড়ছে, সে যে বই পড়ছে সে সেইভাবে অ্যান্সার দেবে। বুঝতে পেরেছেন? কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ইন্টারন্যাশনাল সবসময় চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল এটা ফোকাস করার। যেমন ট্রাকের এখানে মেজারমেন্টটা এরকম থাকে, বাট ইন্টারন্যাশনাল ট্রাকের মেজারমেন্ট হচ্ছে 84.39 মিটার। এটা হচ্ছে এলপি ট্রাক। ইন্টারন্যাশনাল যে ট্রাক, সেই ট্রাকের মেজারমেন্টের এই যে লেন্থ অফ প্যারালাল বা এই যে দৈর্ঘ্য যেটা স্ট্রেট, এটা থাকে কত 84.39 মিটার। এখন কেউ যদি 80 দেয় হবে সমস্যা নাই, কেউ যদি 79 90 দেয় হবে, ওইভাবেই 400 মিটার হবে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনি যদি এটা লিখেন যে কেউ বুঝবে যে আপনি অন্যদের চেয়ে আলাদা, আপনি একদম প্রপার যান। বুঝতে পেরেছেন? লেন্থ অফ প্যারালাল মানে এই দৈর্ঘ্যটা এই জায়গা থেকে এই জায়গা স্ট্রেট, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে কার্ভ। কার্ভের রেডিয়াস কোনটা? ব্যাসার্ধ। এটা তো কার্ভটা তো ধরেন এরকম বর্গটা ছিল, তাহলে এটা একটা সার্কেল। এখন এটা পুরোটা তো ব্যাস, যখন অর্ধেক হচ্ছে রেডিয়াস, কার্ভ রেডিয়াস, এই যে আর এই পাশে এইভাবে থাকে না, বাট মানে ধারণা করে নিতে। এলপি হচ্ছে এটা, বাংলায় লিখে দেয় এলপি, বাংলায় হচ্ছে আপনার লিখে দেয় হচ্ছে দৈর্ঘ্য। খাতাগুলো সাধারণত আপনাদের খাতাগুলো যদি সর্বোচ্চ দূরে যায় সরকারি শিক্ষা কলেজের টিচাররা দেখবেন, আদারওয়াইজ আপনার হচ্ছে
প্রতিষ্ঠানে দেখবেন যে আপনার আমার মতো মানুষই ওখানে নিয়োগপ্রাপ্ত আছে। বুঝতে পেরেছেন? আজকের ক্লাস কেমন লাগলো বলেন? মজা হয়নি? মানে ক্লাস ভালো লাগেনি, এসে লস হয়ে গেল কি? আসলে ব্যাপার হচ্ছে অনলাইনে সরাসরি হলে তো কোনো কথাই নেই, অনলাইনে হলে অনেক সময় দরকার, আরো অ্যাট্রাকটিভ ক্লাস আরো ই করার জন্য অনেক সময় দরকার, অত সময়ও নাই। বুঝতে পেরেছেন? অত সময় আমার পার্সোনালিও অত সময় নাই, আমারও অফিস আছে, অফিস করে এসে এগুলা তাও যতটুকু চেষ্টা করি। আপনারা পাশাপাশি একটু 9-10 এর বইটা খেয়াল করবেন। বুঝতে পেরেছেন? 9-10 আগের বই, 9-10 এর শারীরিক শিক্ষা আর স্বাস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা সিলেবাস আগের যে সিলেবাস এটা ফলো করবেন। তাহলে যেটা হবে কি, আপনারা ওখানে পুরানো জিনিস পাবেন, সব বই বাংলাদেশে যেসব